মেঘ চোখ খুলে প্রথমে ওর আব্বাকে দেখতে পেল। এক হাত দিয়ে ওর হাত ধরে আছে, আরেক হাত দিয়ে ওর মাথায় আলতো করে বুলিয়ে দিচ্ছে। এটা ধূসরের ঘর, কিন্তু ঘরে আর কেউ নেই তা দেখে মেঘ বলে উঠল, আব্বা। মেঘ উঠে বসল। আয়মান চৌধুরী মুচকি হেসে বলল, তাহলে অজ্ঞান হওয়ার ওষুধ দ্বারা ঘুম কেমন হলো আম্মা? এই মুহূর্তে আয়মান চৌধুরী মজা করা কথা শুনে মেঘ বিরস মুখে বলল, কি জানি কোনো অনুভূতি পেলাম না আব্বা, তবে শরীরটা বেশ ম্যাচম্যাচ করছে, গোসল দিতে হবে। কেমন ফুরবল ও লাগছে। তা কয় ঘন্টা ঘুমালাম আব্বা? বেশি না, 2.5 ঘন্টা। আপনাকে অজ্ঞান হয়ে যেতে দেখে আমরা সবাই ভীষণ ভয় পেয়েছিলাম আম্মা। ধূসর তো পাগল, প্রায় সব রেখে আপনাকে নিয়ে হসপিটালে দৌড়ায়, ওখান থেকে জানতে পারলাম তেমন কিছু না, অজ্ঞান করার ওষুধ দেওয়া হয়েছে যা 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত কাজ করবে। ও আচ্ছা, বাকিদের কি অবস্থা? শেফালি খানকে হাসপাতালে নিয়ে গেছিল গার্ডগুলো, সেখান থেকেই পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। আর অনেক এটার দায়িত্ব নিয়েছে। মূলত সব ধূসর করেছে। ধূসর এখন কোথায়? তাছাড়া জাবিনরাও ওখানে ছিল। সবাই এতক্ষণ আপনার ঘরেই ছিল। সবাইকে জোর করে খেতে পাঠিয়েছি একটু আগে, আর ধূসর গেছে নীলির একটা ইঞ্জেকশন পুশ করার ছিল, ওটা দিতে। এখনই আসবে। আপনি খেয়েছেন আব্বা? আপনাকে এই অবস্থায় রেখে খাবো নাকি? তাছাড়া আমি আপনার সাথে খেতে চেয়েছি, তাই আপনার ওঠার অপেক্ষা করছিলাম। আমার ক্ষুধা লাগছে আব্বা। আচ্ছা, আমি নিচে গিয়ে আপনার জন্য খাবার নিয়ে আসছি, আজ আমি আপনাকে খাইয়ে দেব। ধূসর ও খায়নি, নিশ্চয়ই ওনার খাবার ও নিয়ে আসবেন, সাথে ওনাকেও ডেকে নিয়ে আসবেন। কিন্তু আব্বা, এটা আপনার মেয়ের শ্বশুরবাড়ি, এভাবে খাবার চেয়ে আনবেন, এটা কেমন দেখাবে? এর থেকে আমি নিচে যাই, ওখানেই একসাথে খাব। বিছানা থেকে এক পা নেমেছ, পা ভেঙ্গে রেখে দেব। হুট করেই ধূসরের গম্ভীর কথা শুনে মেঘ আর মেঘের বাবা দুজনেই চমকে উঠে। মেঘ হেসে বলল, ওহ, আপনি এসে পড়েছেন। আমি যেহেতু নামতে পারবো না, তাহলে আপনি খাবার নিয়ে আসুন, আমার খুব ক্ষুধা লাগছে, 4টা বাজে, বুঝতে পারছেন। তখন ধূসর বলল, আমাকে তোমার খাওয়ার তাড়া দেখিও না, আমি জানি তোমার খাওয়া সম্পর্কে। তুমি এমন বলছো কারণ তোমার আব্বা আর তোমার জামাই না খেয়ে আছে তাই। তাহলে তো বুঝতেই পেরেছেন, এখন যান খাবার নিয়ে আসুন। দেখেছেন আব্বা, আপনার মেয়ে আমাকে অর্ডার করছে। এখানে অর্ডারের কি দেখলেন? আপনিই তো নামলে পা ভেঙ্গে ফেলবেন বললেন। তাই আমি যাচ্ছি না। তাছাড়া আব্বা মেয়ের শ্বশুরবাড়ি এসে নিচে গিয়ে খাবার আনবে, এটা কেমন দেখায় আপনার বাড়ি, তাই আপনাকেই আনতে হবে, তাই না? আমি তাই বলছিলাম। হয়েছে, আর যুক্তি দেখাতে হবে না, যাচ্ছি। ধূসর চলে গেল। মেঘের হাসি খুশি মুখটা হুট করেই নিভে গেল। আয়মান চৌধুরী মেঘকে পর্যবেক্ষণ করে বলল, আম্মা, আপনি কি খুব কষ্টে আছেন? আপনি তখন যে কথাগুলো বলে গেছিলেন তাতে আমি স্পষ্টভাবে বুঝেছি কিছু হয়েছে। আম্মা, কি হয়েছে আপনার? মেঘ বলল, জীবনের এই কঠিন সমীকরণে আরও একবার হেরে গিয়েছি নিয়তির কাছে। খুলে বলুন আম্মা। আজ না আব্বা, আজ থাক। এখন বলুন, আমার ফোন, ব্যাগ সব এনেছেন কি না? জি, সব এনেছি। আমি তো জানি আজ ফোন আপনার জন্য ইম্পর্টেন্ট, আর কেউ না জানুক। আমি তো জানি আপনি কাজের জন্য কোথাও গেলে সব সময় অডিও বা ভিডিও রেকর্ডিং অন করে রাখেন। আজও করেছি, তবে আজ শুধু অডিও না, ভিডিওও করেছি। তবে ওটা আমার ব্যাগের সাথে যুক্ত। অডিও আমার ফোনের সাথে যুক্ত, সব মিলিয়ে পাকাপোক্ত প্রমাণ। আজ কি হয়েছিল ওখানে? ধূসর এসেও একই প্রশ্ন করবে, তাছাড়া জাবিনরাও ছাড়বে না, তাই সবাই আসুক, একসাথে উত্তর দিই। তখনই ধূসর খাবার নিয়ে এলো, সাথে দিলরুবা খানম, মেঘের বান্ধবীরা আর বাকি সকলেই এলো। নীলই ঘুমাচ্ছে এখন, ওষুধের জন্য নীল রিমঝিমের সাথে খেলছে, তাই তারা আসেনি। সবাই ভেতরে ঢুকে একটাই প্রশ্ন, এখন কেমন লাগছে আর এসব কি করে হলো? তখন মেঘ বলল, নীলি, সরি, নীলাশা কোথায়?
তখন দিলরুবা খানম বললেন, নীলাশা তো ওষুধের জন্য ঘুমাচ্ছে, ধূসর একটু আগে ওর ইঞ্জেকশন দিয়ে এলো, এখনো ঘুমে? ভালো হয়েছে। তা ও কি আমার ব্যাপারে কিছু জানে? না মানে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমি বিপদে আছি। না, তখন ও ঘুমাচ্ছিল, জার্নি করে ক্লান্ত ছিল, তাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। ও আচ্ছা, তবে ঘুম থেকে উঠলে আমার ব্যাপারে ওকে কিছু জানাবেন না। এমনিতেও ও অসুস্থ, আমি চাই না সব জেনে আরও অসুস্থ হোক। তখন ধূসর বলল, ওখানে কি হয়েছিল সেটা তো বলো, তোমার ফোন পেয়ে তো আব্বা আর আমরা সকলেই ভয় পেয়ে গেছিলাম। আব্বা প্রথমে না বলেই দিক বেদিক ছুটছিল, বুঝতে পারলাম তুমি বিপদে আছো, তাই আমি আর জাবিনরা পেছনে গিয়েছিলাম গাড়িতে। আব্বা বলল তুমি শেফালি খানের সাথে দেখা করতে গিয়েছিলে, কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম তাতে ভয় পেয়েছিলাম। কি হয়েছিল খুলে বলো। শেফালি খানের কথা মনে করতেই ওর ঘৃণায় শরীর রি করে উঠল। নিজেকে যথাসম্ভব সংযত রেখে বলল, আসলে শেফালি খান আমাকে কিছু বলবে বলে ডাকে, আমিও যাই। ওখানে গিয়ে জানতে পারি নিজের ছেলেকে বাঁচানোর জন্য উনি আমাকে পথ থেকে সরাতে চান। এতদিন ভালো মানুষের নাটক করতেন। উনিও আব্দুল কাদেরের সাথে অবৈধ ব্যবসা করেন। উনি আমার খাবারের ওষুধ মিশিয়ে দেন। কিছুক্ষণ পর আমি সেটা বুঝতে পারি, তাই তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে মাথায় পানি নিই আর আব্বাকে কল করি। তখন উনি আরও দুজন লোক নিয়ে ওয়াশরুমের দরজা ভেঙে আমাকে ধরতে আসে। মাথায় পানি দিয়ে ওষুধের কাজ অনেকটাই কমে গেছিল, আমি পরিষ্কার সব দেখতে পাচ্ছিলাম। তাই তাদের দুজনকে মারতে থাকি। তখন আরও কয়েকজন আসতে চায়, শরীর দুর্বল, তাই সবার সাথে ফাইট করা সম্ভব নয়, তাই দৌড়ে গিয়ে রিভলভার বের করে সবাইকে ভয় দেখাই আর শেফালি খানকে শ্যুট করি। আর তখনই আপনারা ওখানে পৌঁছান। মেঘ ইচ্ছে করে বাকিটুকু বলল না, শুধু পরেরটুকু বলল, কারণ এসব ওর মুখ দিয়ে সহজে বের হবে না। একজন নারী কতটা নিকৃষ্ট হলে এরকম কাজ করতে পারে। সব শুনে নোলক বলল, বাপরে ভাবি, তুমি তো বেশ সাহসী, আমার সাথে এরকম হলে মাথায় পানি ঢালার কথা ভুলে আগেই অজ্ঞান হয়ে পড়তাম। তখন দিলরুবা খানম বললেন, আল্লাহর লাখ লাখ শুক্রিয়া, তুমি ঠিক আছো। তখন এহসান খান বলল, কোনো আব্দুল কাদেরের কথা বলছ? তখন ধূসর বলল, ও বাবা, তোমাকে বলা হয়নি, তোমার বিজনেস পার্টনার আব্দুল কাদের। তোমার রোকনুজ্জামানের কেসটার কথা মনে আছে? ওনার সাথে মুখোশ পরে যে কথা বলছিল উনি, সে আমি আর মেঘ আমাদের বাড়িতে আসার পরেই হাতের ট্যাটু আর আংটি দেখে চিনে ফেলেছি, তাছাড়া কণ্ঠস্বরও এক ছিল। মেঘ সেদিন নীলের ব্যাপারে কথা বলতে শেফালি খানের সঙ্গে দেখা করতে যেয়ে জানতে পারে ওনারা এখন হাজব্যান্ড ওয়াইফ। এত কিছু হয়ে গেল, আমাকে জানাওনি কেন? এগুলো তো এই দুদিনের ঘটনা, বলার সুযোগ হয়ে ওঠেনি। ও আচ্ছা। এটুকু শুনে সবাই চলে গেল, কারণ মেঘরা খাবে এখন। জাবিনরা এখন বাড়ি যাবে, তাই একেবারে বিদায় নিয়ে ওরা চলে গেল। সবাই যেতেই তখনই মেঘের ফোনে ফোন এলো। ধূসর দেখল মেঘের অ্যাসিস্ট্যান্ট, তাই ও ফোনটা মেঘের কাছে দিল। মেঘ কথা বলে শেষে বলল, ওয়েল ডান, রাখছি, কাল দেখা হচ্ছে। মেঘ ফোন নামিয়ে বলল, সবকিছু একদিনে হবে ভাবতেই পারিনি আমি। পুলিশ আব্দুল কাদেরকে ধরে ফেলেছে, কালকেই কেস করতে উঠবে। তাছাড়া আকাশের কেসটাও কাল উঠবে, সাথে আমারটাও। আব্দুল কাদেরকে ধরল কেন? না মানে তুমি? মেঘ হেসে বলল, ব্যারিস্টার হওয়ার পর থেকে একটা বদ অভ্যাস হয়ে গেছে, কারো সাথে কাজের কথা বলতে গেলে অডিও বা ভিডিও করছে রাখি। সেদিন শেফালি খানের সাথে কথা বলতে গিয়ে আমি আন্দাজ করেছিলাম ওখানে গিয়ে কিছু একটা জানতে পারবো, তাই অডিও রেকর্ডিং অন করে ওনার সাথে কথা বলি, সব রেকর্ড হয়ে যায়, এমনকি কাদের আকাশের ব্যাপারে বলে ওগুলো। ওটার বেসিসে আমি এরেস্ট ওয়ারেন্ট বের করি। কালকে আজ পুলিশ এরেস্ট করল, তাই। তোমার কোনো জবাব নেই মেঘ, ইউ আর এ জিনিয়াস। এখন অনেক হয়েছে, এবার খাওয়া শুরু করা যাক। ওকে। আয়মান চৌধুরী মেঘের জন্য ভাত মাখিয়ে মেঘকে খাইয়ে দিল। তা দেখে ধূসর বলল,
আব্বা শুধু কি আপনার মেয়েকেই খাওয়াবেন? আপনার ছেলেকে খাওয়াবেন না? তা শুনে আয়মান চৌধুরী বললেন, তুমি কি আমার হাতে খেতে চাচ্ছ? মেঘের আব্বার হাতে খাওয়া যে পরম পাওয়া, আর আমার শখও বলতে পারেন শ্বশুরের হাতে খাওয়া। আয়মান চৌধুরী হেসে ধূসরকেও খাইয়ে দিলেন। তখন মেঘ বলল, ইতিহাসে কেউ কি দেখেছে কোনো শ্বশুর তার মেয়ের জামাইকে ভাত মাখিয়ে খাওয়াচ্ছে? দেখেনি বলেই তো দেখাচ্ছে লেখিকা। মেঘ হাসল। আয়মান চৌধুরী দুজনকেই খাওয়াচ্ছে। হুট করে ধূসর বলল, শ্বশুর খাইয়েছে জামাইকে, জামাইয়ের কি না খাওয়ালে চলে? আর আব্বা, আপনি তো আমাদের দুজনকে শুধু খাওয়াচ্ছেন, আপনি খাবেন কখন? হা করুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। ধূসর ভাত মাখিয়ে সামনে ধরল। আয়মান চৌধুরীর চোখ ছলছল করে উঠল। এ অনুভূতির নাম নেই, শুধু বোঝা যাচ্ছে খুব শান্তি অনুভূত হচ্ছে। অতঃপর তারা তিনজন একসাথে খাবার খেল। এতক্ষণ মেঘ খাবার খাওয়ার পাশাপাশি তার আব্বা আর তার জীবনসঙ্গীকে মুগ্ধ চোখে দেখছিল। প্রত্যেক জামাই শ্বশুরের সম্পর্ক যদি এমন হয় তবে বিষয়টা মন্দ নয়। খাবার খাওয়া শেষ করে মেঘ বলল, হয়েছে, আমি এখন গোসল করব, ভালো লাগছে না। আয়মান চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে বিদায় নিয়ে চলে গেল। এখন উনি বাড়ি যাবেন। মেঘ উঠতে যাবে এমন সময় ধূসর বলল, আরে একা একা উঠছ কেন? আমি তোমাকে সাহায্য করছি। আমি অসুস্থ নই ধূসর, তাই এসব করতে হবে না। আপনি এমন ভাব করছেন যেন আমি খুব অসুস্থ। প্রথমটা মেনে নিয়েছি, এখন আর মানতে পারলাম না। আরে তুমি এমন কেন বলছো? খুব কম সময় পাই বউয়ের সেবা করার, আজ একটু করি না হয়। বেশ, তোমাকে ধরলাম না। তোমার জামা কাপড় বের করে দিচ্ছি, ওটাই নিশ্চয়ই না করবে না। আপনি এমন কেন ধূসর? কেমন পাগল ডাক্তার? বলেই মেঘ হাসল। তখন ধূসর বলল, সারা জীবন এই পাগল ডাক্তারকেই সহ্য করতে হবে মেয়ে। মেঘ অস্ফুট আওয়াজ করে বলল, সারা জীবন? তা শুনে ধূসর বলল, হ্যাঁ সারা জীবন। কেন, তুমি কি আমাকে ছেড়ে অন্য কারো সাথে সংসার করার প্ল্যান করেছ নাকি? এমনভাবে সারা জীবন বললে মনে হলো সারা জীবন তুমি আমার সাথে থাকবে না। হুট করেই মেঘের ভেতরটা চমকে উঠল। মেঘ নিজেকে সামলিয়ে বলল, বাজে কথা বন্ধ করুন, বুঝলেন? আমি যতদিন আছি ততদিন আপনার হয়েই থাকব, অন্য কারো না। বুঝতে পারলেন? সরুন, আমার জামাকাপড় বের করতে হবে না, ওগুলো আমিই করে নিতে পারব। মেঘ হনহন করে জামাকাপড় বের করে ওয়াশরুমে ঢুকে পড়ল। তা দেখে ধূসর বলল, আরে কি এমন বললাম যে রেগে গেল? আমি না হয় একটু মজা করলাম, তাই বলে সে রেগে যাবে? আরে তুইও না ধূসর, মজা করার জিনিস পেলি না? তোর বউ তোকে ভালোবাসে, তাই অন্য কারো কথা শুনে রেগে গেল। তুই হলে তো আরও রাগ করতি। আচ্ছা যাই হোক, মেঘ বেরুলে সরি বলতে হবে, বউয়ের রাগ হয়েছে। বলেই মেঘ হেসে রুম থেকে বেরিয়ে গেল। বউয়ের জন্য একটা স্ট্রং কফি বানানো যাক, তারপর না হয় কফি দিয়ে আর ছোট্ট একটা চিরকুট লিখে সরি বলা যাবে। 10 মিনিট পর মেঘ বের হল। ধূসর রঙের গোল জামা, সাদা সালোয়ার আর সাদা রঙের ওড়না, বেশ লাগছে। মেঘ গিয়ে বেকনিতে দাঁড়ালো। হালকা বাতাস বইছে ও ভেজা চুলগুলো ছেড়ে দিল। চোখ বন্ধ করে কিছু একটা ভাবতে লাগলো। হুট করে ধূসরের আওয়াজ পেয়ে চোখ খুলে পাশে তাকাল। ছোট্ট ট্রেতে একটা ছোট চিরকুট, তার ওপরে গোলাপ, তার পাশে 2 মগ কফি। ধূসর ট্রেটা মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, দিস ইজ ফর ইউ মাই লাভলি ওয়াইফ। মেঘ হেসে বলল, চিরকুট আর গোলাপ কেন? চিরকুটটা খুলেই দেখো। মেঘ চিরকুটটা খুলে দেখল, তাতে একটা স্মাইল ইমোজি আঁকা, তার নিচে সরি লেখা। তার নিচে লেখা, তখন রাগানোর জন্য সরি। গোলাপটা নিয়ে এই বান্দাকে জানান আপনি তার সরি একসেপ্ট করেছেন। মেঘ হেসে গোলাপটা নিয়ে নাকে ধরল, গোলাপের সুবাস নিল, তারপর ধূসরের দিকে হেসে বলল, আমি তো রাগই করিনি, সেখানে আবার সরি কেন? তখন ওভাবে তাহলে চলে গেলে কেন? ওটা তো এমনিই। যাই হোক, সবকিছুর জন্য শুক্রিয়া জনাব। মেঘ 1 মগ কফি নিল, তারপর সেটা ধূসরের দিকে এগিয়ে দিয়ে বলল,
দিস ইজ ফর ইউ। এটা নিয়ে আমাকে ধন্য করুন জনাব। আরে বাহ, তুমিও দেখছি ড্রামা করো। মেঘ আরেকটা মগ নিয়ে এক চুমুক দিয়ে বলল, ড্রামা করতে পারি বলেই তো আমি একজন সুখী মানুষ। হুট করে মেঘের এমন কথায় ধূসর থমকে গেল। কি আছে এই কথায়? হুট করে ধূসর বলল, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ মেঘ? মেঘ ওর দিকে স্থির চোখে চেয়ে বলল, যদি বলি হ্যাঁ তাহলে? কি হয়েছে মেঘ? পথ শেষ হতে দিতে নাহি চাই, তবুও যেন বিদায়ের হাতছানি। মানে? তখন মেঘ হেসে বলল, মানে কিছু না, আপনি বিয়ের পর থেকে কিন্তু একটা জিনিস কমিয়ে দিয়েছেন। এই কথা শুনে ধূসর অবাক হয়ে বলল, আমি আবার কি কমিয়ে দিলাম? আজকাল মুখে ভালোবাসা প্রকাশ কমিয়ে দিয়েছেন নাকি এই নিষ্ঠুর মেয়েটার হাওয়া লেগেছে আপনার? কি জানি, বোধহয় নিষ্ঠুর মেয়েটার হাওয়াই লেগেছে, আজকাল খুব কাছাকাছি থাকছে কিনা। বলেই ধূসর হাসল আর মেঘের হাত ধরে মেঘের চোখের দিকে তাকিয়ে বলল, জীবন মোহনার নীরে আমি চাই, থাকুক জীবন মেঘবালিকা জুড়ে। ধূসর নামের তারারা আমি চাই, জড়িয়ে থাকুক মেঘেরা। ধূসর হারায় ইচ্ছে ঘুরি, শুভ্রতা দিতে মেঘের সনে। শোনো মেঘবালিকা তুমি, যদি নাও মুখে করি ভালোবাসার প্রকাশ, তুমি তবুও সর্বদা থাকবে আমার মনে, হয়ে আমার প্রশান্তিময় বাতাস। এই যে নিষ্ঠুর মেয়ে, আমি তোমায় খুব ভালোবাসি, সেটা প্রকাশ করি আর না করি, আমি সর্বদা তোমাকেই ভালোবাসি। মেঘ মুগ্ধ চোখে ধূসরের কবিতা শুনল। ও যে এমনভাবে বলবে ও ভাবতেই পারেনি। ধূসর হেসে বলল, কি ম্যাডাম, ওভাবে হা করে কি দেখছেন? নতুন করে প্রেমে পড়লেন নাকি? মেঘ হেসে বলল, কি জানি, হঠাৎ করে ষোড়শীদের মতো অনুভূতি হচ্ছে, বোধহয় নতুন করে আবার আপনার প্রেমে পড়লাম। ও মাই আল্লাহ, মেয়ে কি বলছে? এই নিষ্ঠুর মেয়েটা আমার প্রেমে পড়েছে, এই যে অবিশ্বাস্য। তখন মেঘ হেসে ধূসরের চোখের দিকে তাকিয়ে বলল, ধূসর এসান শুভ্র মানুষটাই এমন, যা স্ত্রীর প্রতি ভালোবাসা দেখে এই নিষ্ঠুর মেয়েটা রোজ নিয়ম করে তার প্রেমে পড়ে। মেঘের কথা শুনে ধূসরকে অনেকটা মুগ্ধতা ঘিরে ধরল। কিছু কিছু কথা মনকে একদম গলিয়ে দেয়, ঠিক যেমনটা ধূসরের হলো এখন। ধূসর বলল, আজ কফিতে বোধহয় মিষ্টি বেশি দিয়ে ফেলেছি, তাই তো নিষ্ঠুর মেয়েটা এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছে। উহু, এটা কফির মিষ্টতা না, এটা ধূসর এসান শুভ্র এর মিষ্টতা, যার দরুন এই নিষ্ঠুর মেয়েটার মুখ থেকে এই মিষ্টি মিষ্টি কথা বের হচ্ছে। মেঘ দুষ্ট হেসে বলল, তাই বুঝি? মেঘ ওর দিকে তাকিয়েই বলল, হয়তো আমি ধূসর রাঙা মেঘ, আপনি মেঘ রাঙা ধূসর গোধূলি। বাহ, বেশ বললে তো বিবি সাহেবা। কথা বলতে বলতে কফি ঠান্ডা হয়ে গেছে, এখন যাই নীলির সাথে দেখা করে আসি। এতক্ষণে উঠে পড়েছে, না উঠলে উঠাবো, সমস্যা নেই। আরও আরেকটু থাকো না, বেশ লাগছিল তো। একদিনে এত ভালোবাসা দেখালে ভালোবাসা ফুরিয়ে যাবে। দিন মগদিন নাকি ঠান্ডা কফি খাবেন? সাধে তোমায় নিষ্ঠুর বলি, শুনো মেয়ে, ভালোবাসা বিস্তৃত, এটা মানুষটা সঠিক হলে কোনোদিন ও কমে না, বরং ভালোবাসা বাড়ে। তোমাকে বলে লাভ নেই তুমি। ধূসর বলার আগেই মেঘ বলে উঠল, আমি নিষ্ঠুর মেয়ে কি না জানি, আমি আর বলতে হবে না মগদিন। দাঁড়াও, এক চুমুকে তোমার মতো ঠান্ডা কফি খেয়ে নিই। খাবার অপচয় ভালো না, অপচয়কারী শয়তানের ভাই, বুঝলে? তাছাড়া বউ আমার ঠান্ডা কফি খেল, যাতে খাবারটা অপচয় না হয়, তাই আমারও খাওয়া দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের সবারই উচিত খাবার অপচয় না করা। এমন কত মানুষ আছে যারা 3 বেলা পেট পুড়ে খাবার পায় না, অথচ দেখুন কিছু কিছু মানুষ খাবারের অর্ধেক প্লেটেই রেখে দেয়, খাবার অপচয় করে। তাছাড়া খাবার ও আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া প্রদত্ত রিজিক। খাবার নষ্ট করা মানে নিজের বা অন্যের রিজিক নষ্ট করা।
যাই হোক আসছি। বলেই মেঘ মাথায় ওড়না পেঁচিয়ে নিচে গেল। ধূসর শুধু দেখেই গেল। মেঘ নিচে গিয়ে মগ রাখল, তারপর নীলির ঘরে উকি মারল। নীলি উঠেছে, মেঘকে দেখে তাড়াতাড়ি উঠে বসতে নিল। তা দেখে মেঘ তাড়াতাড়ি গিয়ে ওকে ধরে বসিয়ে বলল, আরে আস্তে আস্তে, তুই অসুস্থ, ভুলে যাচ্ছিস। নীলি বলল, তুই তখন আমার ওপর রাগ করে বাড়ি ছেড়েছিলি, তাই না? ধুর পাগল তুই। তখন আমার একটা কাজ ছিল, বুঝলি? আমি কি এখন ছোট নাকি বড় হয়েছি? শোরুম আছে, একজন ব্যারিস্টার মানুষ, কত কাজ থাকে। এখন কি আগের মতো বেকার আছি নাকি? তুই তো জানিস না, তোর এই বান্ধবী এখন বড় ব্যারিস্টার। জানি আমি, যাবিনরা তুই যাওয়ার পর বলেছে। ওহ আচ্ছা ভালো, তা তোর ছেলে কোথায়? মা একটু আগে এসেছিল, বলল রিমঝিমের সাথে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। তুই জানিস না, তুই কি এখন বাড়ি ফিরলি নাকি? এখন ফিরে গোসল করলাম। তা মিস, এখন আপনাকে কি বলে ডাকবো? নীলিনা? নীলা? এক থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেব। আমি সবার কাছে নীলাশা হলেও আমি তোর কাছে তোর বেস্ট ফ্রেন্ড নীলি হয়েই থাকতে চাই। ওকে, তবে এখনো মারামারি ভুলিসনি দেখছি। না ভুলিনি। আচ্ছা, তুই আমাকে সত্যি ওই মিথ্যে বলার জন্য মাফ করে দিয়েছিস? মেঘ হেসে বলল, ক্ষমা করা মহৎ গুণ আর মহান কাজ। তোকে মাফ করে মহান মানুষের খাতায় নিজের নামটা লিখিয়ে নিলাম। খুব কষ্ট পেয়েছিলি তাই না যখন বুঝতে পারলি আমি তোকে মিথ্যা বলেছিলাম? একটু তো কষ্ট পেয়েছিলামই, কারণ নিজেকে বন্ধু হিসেবে ব্যর্থ মনে হচ্ছিল, কারণ তুই আমাকে বিশ্বাস করতে পারিসনি। বন্ধুত্বের স্থাপনাটাই যে বিশ্বাসের উপর ভিত্তি করে করা। নীলি মেঘকে জড়িয়ে ধরে কেঁদে উঠল আর বলল, তুই ব্যর্থ বন্ধু নোস, ব্যর্থ তো আমি। এই যে বোকা মেয়ে, এখন আর কান্না শুরু করিস না, অনেক কেঁদেছিস। আমি তো মাফ করে দিয়েছি, এখন কাঁদলে কিন্তু বকা দেব আর রাগও করব। মেঘ নীলিকে ছাড়িয়ে নিয়ে বলল, কাল তোকে করতে যেতে হবে, কি কি হয়েছিল সেদিন রাতে সব বলতে হবে। কেন? মেঘ নীলিকে সব খুলে বলল। সব শুনে নীলি অবাক হয়ে গেল আর কেঁদে উঠল আর বলল, তার মানে ওরা আমার সোহেলকে মেরে ফেলেছে, আর আমি ভাবতাম ওটা অ্যাক্সিডেন্টে ছিল। আকাশ আমার ছেলেটাকে পিতৃহারা করেছে, মেঘ ওকে ছাড়বি না। মেঘ নীলিকে জড়িয়ে ধরে বলল, একদম কাঁদবি না, ওকে শাস্তি দেব, কঠিন শাস্তি। শুধু ওকে না, যারা যারা অন্যায় করেছে আমাদের সাথে সবাইকে কঠিন শাস্তি দেব। মেঘের কথা শুনে নীলি শান্ত হল। মেঘ ওকে শান্ত করে বিভিন্ন পুরনো কথা বলল যাতে নীলির মন ভালো হয়ে যায়। তবে নীলি মেঘের হাসির মাঝে আগেকার সেই প্রাণ পেল না। তা দেখে নীলি বলল, কি হয়েছে মেঘ? মেঘ হেসে বলল, আমার আবার কি হবে? তোর এই হাসির মাঝে আমি প্রাণ কেন দেখতে পাচ্ছি না? আমাকে ভুল বুঝাবি না, আমি তোর বেস্ট ফ্রেন্ড, তোর সবকিছু আমার চেনা জানা, এত বছর কাছে ছিলাম না দেখে এটা ভাবিস না আমি বুঝতে পারবো না তোর কোনো হাসি জোর করে রে ফুটানো আর কোনটা প্রাণবন্ত। মেঘের হাসি গায়েব হয়ে গেল, ও নিজেকে সামলিয়ে বলল, আসলে কালকের দিনটা নিয়ে টেনশন হচ্ছে, তাই আর কিছু নয়। সত্যি তো তাই। একদম সত্যি। এখন তুই রেস্ট নে, আমি আসছি, কিছু কাজ করতে হবে। নীল ঘুম থেকে উঠলে আমি তোর কাছে পাঠিয়ে দেব। পালাচ্ছিস? আমি জানি আমার প্রশ্নের উত্তর এটা না, কারণ তুই নিজে বলেছিস তোর কাছে সব প্রমাণ আছে। মেঘ হেসে বলল, সব প্রশ্নের উত্তর সবসময় দিতে হয় না, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। বলেই মেঘ চলে গেল। মেঘ নিজের রুমে আসলো, ধূসর নেই রুমে, হয়তো কোথাও গিয়েছে। মেঘ আয়নায় নিজেকে দেখল, তখন বোধহয় আয়না থেকে কেউ ওকে বলল, আমি অনেক রকম বোকা দেখেছি, কিন্তু তোমার মতো বোকা নয়, যে যত্ন করে দুঃখ পুঁজি করে। ছোট নিজের মণিকোঠায়। সন্ধ্যায় মাগরিবের আজান শুনে মেঘ হু করে এসে মাগরিবের নামাজ আদায় করে নিল। নামাজ পড়ে নীলির ঘরে গেল।
ধূসরের বিকালে একটা ইমার্জেন্সি এসে পড়েছে, তাই সে হাসপাতালে গেছে। মেঘ নীলির ঘরে গিয়ে দেখতে পেল নীলি বসে আছে। নীল আর রিমঝিম তার পাশে বসে কি যেন করছে। মেঘ হেসে বলল, আসসালামু আলাইকুম বাচ্চারা। তিনজনেই একসাথে বলে উঠল, ওয়ালাইকুমুস সালাম। তখন মেঘ হেসে ওদের কাছে গিয়ে বলল, মাশাআল্লাহ, তবে আপনারা জানেন কি, যখন একসাথে অনেকে থাকে তখন কেউ সালাম দিলে সকলের পক্ষ থেকে একজন জবাব দিলে হবে, সবার দিতে হবে না। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। এবার বলো তোমরা এখন কি খাবে? তোমাদের আম্মু বানিয়ে দেবে। তখন রিম বিরস মুখে বলল, তুমি তো আমাদের ছোট মা। আম্মু না? তাহলে আম্মু বললে কেন শুধু? তার মানে তুমি নীলকে আমাদের থেকে বেশি ভালোবাসো, বুঝতে পেরেছি। তখন নীল বলল, হ্যাঁ বাসেই তো, তাই না আম্মু? তাই নাকি ছোট মা? ওরে আমার সোনা বাচ্চারা, আমি সবাইকেই খুব ভালোবাসি, কাউকে বেশিও না আবার কমও না। তখন ঝিম বলল, তাহলে প্রমাণ দাও আমাদের। কি প্রমাণ দিতে হবে বলো? আমাদের ফেভারিট খাবার রেঁধে খাওয়াতে হবে। ওকে একবার বলেই দেখো না, তিনজনের ফেভারিট খাবার হাজির করব। তিনজনেই খুশিমনে একসাথে বলে উঠল, বিরিয়ানি। তা দেখে মেঘ হাসল আর বলল, তার মানে তিনজনে বিরিয়ানি খাওয়ার জন্য একসাথে প্ল্যান করে আমার সাথে এসব করা হলো বুঝি। তিনজনেই হেসে দিল আর নীল বলল, তুমি বুঝে ফেললে আম্মু। আসলে কি বলো তো, আজ বিকেল থেকে তিনজনেরই খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, কিন্তু বড় মাকে বললে বড় মা বলল দুপুরে অনেক ভারী খাবার খাওয়া হয়েছে, এখন বিরিয়ানি রান্না করা যাবে না। তাই তিনজনে বসেছিলাম তোমাকে বলবো, তুমি ও কি সুন্দর বলার আগেই জিজ্ঞেস করলে আমরা কি খেতে চাই। আর আমরা তো জানি তুমি আমাদের তিন ভাই বোনকেই ভালোবাসো, তাই আমাদের কথা রাখবে। আচ্ছা তাহলে এই ব্যাপার। কিন্তু আমি যদি না রান্না করি তাহলে কি বলবেন আপনারা আমি আপনাদের ভালোবাসি না? যদি রান্না দ্বারা আমার ভালোবাসা প্রমাণ পায় তাহলে ধরে নিন আমি আপনাদের ভালোবাসি না। মেঘের এই ভারী কথা ওদের ঠিক বুঝে আসলো না, কিন্তু মনে হলো তাদের আম্মু বা ছোট মা বলল আমি ভালোবাসি না। কিন্তু নীল ঠিকই বুঝতে পারল মেঘ কি বলেছে। নীল গিয়ে মেঘের হাত ধরে বলল, তুমি তো আমাদের ভালোবাসো বলো। এর প্রমাণের জন্য তোমাকে রান্না করতে হবে না। আমরা জানি তুমি আমাদের ভালোবাসো। ওটা তো এমনি বলেছি, তুমি মন খারাপ করো না। নীলি এতক্ষণ মুগ্ধ চোখে বাচ্চাদের আর মেঘকে দেখছিল, ওদের সম্পর্ক কেমন সেটা কথার ধরনেই সে বুঝতে পেরেছে, তাই তো কোনো কথা বলছে না। মেঘ নীলির দিকে তাকিয়ে বলল, দেখলি তোর ছেলে কি বুদ্ধিমান, সব বুঝে ফেলেছে। নীলি হেসে বলল, ওর আম্মুকে দেখতে হবে না। দ্য গ্রেট কাশফিয়া আয়মান মেঘ। মেঘ হেসে বলল, তো বাচ্চারা তোমাদের মন খারাপ করতে হবে না, তোমাদের আম্মু প্লাস ছোট মা তোমাদের সাথে মজা করল একটু। এখন তোমাদের এই ছোট মা প্লাস আম্মু তোমাদের বিরিয়ানি রেঁধে খাওয়াবে। তিনজনেই খুশিতে লাফিয়ে উঠল। মেঘ হেসে বলল, কিন্তু আমার সাথে তোমাদের কেউ থাকতে হবে। রান্নায় আমাকে সাহায্য করবে, ঠিক আছে? বড় ভাবিকে আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে, তো চলো যাওয়া যাক রান্নাঘরে। জি আম্মু। ছোট মা, ঠিক আছে তোমরা নিচে যাও, আমি নীলিকে নিয়ে আসছি। ঠিক আছে বলে ওরা চলে গেল দৌড়ে। ওরা যেতেই নীলি বলল, ওদের সাথে তোর খুব মধুর সম্পর্ক। বাচ্চারা এমনই তুমি, ও যদি ওদের সাথে ওদের মতো করে মিশতে পারো তাহলে তুমি তাদের পছন্দের তালিকায় সবার ওপরে থাকবে। তাছাড়া নীল তো ছিলই আমার সাথে, রিমঝিম ও খুব নেওটা আমার। এখন ওঠ, নিচে নিয়ে যাই তোকে, সবার সাথে কথা বললে ভালো লাগবে। তাছাড়া বিকেলে হাঁটার কথা ছিল, সেটাও করিসনি। এখন নিচে যেতে আলসে লাগছে, হাঁটতে ইচ্ছে করছে না। তা বললে তো হবে না, যেতেই হবে। তুই যত বেশি হাঁটাহাঁটি করবি তত তাড়াতাড়ি তুই সুস্থ হয়ে ঠিকভাবে হাঁটাচলা করতে পারবি।
অনেক দিন হলো তোর কাঁধে উঠি না, চল আমাকে কাঁধে উঠা, যা সিঁড়ির আগে নামিয়ে দিস। এই আইছে তোর এখন ওজন, দেখছিস তোর মতো মহিলাকে আমার মতো এইরকম মেয়ে উঠাতে পারবে কাঁধে? কথা বলবি একটু বুঝে শুনে বলবি তো। এখন তুই মেয়ে আর আমি মহিলা, তাই না? আমি যদি মহিলা হই তাহলে তুইও মহিলা। হয়েছে, এখন চল, একটু কাঁধে নে না। তোকে উঠালে আমার হাড্ডি সব মরমর করে ভেঙে পড়বে। তার থেকে আমি এক হাত দিয়ে তোকে ধরে নিয়ে যাচ্ছি। কি এত বড় ইনসাল্ট! তোর সাহস কত বড়, তুই ইনডিরেক্টলি আমাকে ওজন নিয়ে অপমান করলি। সর যাব না নিচে আমি। আরে ভাই, রেগে যাচ্ছিস কেন? আয় হাত ধর। যাব না আমি নিচে। বলেই নীলি দাঁড়ানো অবস্থায় অন্যদিকে মাথা ঘুরালো। মেঘ হেসে ওর সামনে গিয়ে বলল, নে ওঠ, আমার ঘাড়ে চেপে ঘাড়টা না মটকালে তো তোর শান্তি লাগবে না। নীলি খুশি মনে মেঘের কাঁধে উঠল। মেঘ দুই হাত দিয়ে নীলিকে ধরে নিল, তারপর হাঁটতে লাগল। তখন মেঘ বলল, সাইজটাই বেড়েছিস বুঝলি, ওজন ঠিকই আছে, আগের মতো মনে হচ্ছে। দেখলি হুদাই তুই এতগুলো কথা খরচ করলি। ধূসর মাত্র হাসপাতাল থেকে ফিরল, ড্রয়িং রুমে এসে আর ওপরে তাকিয়ে মেঘদের দেখে অবাক হয়ে গেল। ধূসর একটা চিৎকার দিয়ে বলল, এই নীলাশা, তুই মেঘের কাঁধে উঠেছিস কেন? ধূসরের কথা শুনে যে যেখানে ছিল দৌড়ে ড্রয়িং রুমে এসে উপরে তাকাতেই দেখল মেঘ নীলিকে কাঁধে নিয়ে আসছে। হুট করে ধূসরের কথা শুনে নীলি কাঁধ থেকে নেমে গেল, বেচারা ভয় পেয়েছে। ও পড়ে যেতে নিল, মেঘ সামলে নিল। অতঃপর ওকে ধরে নিচে এসে ধূসরকে বলল, এত জোরে কেউ চিৎকার করে? আমি আর নীলি তো ভয়ই পেয়েছিলাম। তখন ধূসর বলল, না আসলে হুট করে দেখে আর কি। যাই হোক, ও তোমার কাঁধে উঠেছিল কেন? কারণ আমার বান্ধবীর ইচ্ছে হয়েছে আগের মতো আমার কাঁধে উঠবে। আগের মতো মানে? তখন নীলি বলল, আসলে ছোট ভাইয়া, আমি আর মেঘ স্কুল কলেজ লাইফে একে অপরের কাঁধে বহুবার চড়েছি, তাই ও বলল নিচে আসতে, তাই ওর কাছে আবদার রাখলাম আমাকে কাঁধে নিতে হবে সিঁড়ি পর্যন্ত, এই যা। ও আচ্ছা, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসি। ধূসর চলে গেল ওপরে। তখন রোহিণী বলল, এই মেঘ, তুমি এই 3 বাচ্চা বাহিনীকে কি বলেছ? তখন মেঘ বলল, কেন, কি করেছে তারা? চা বানাচ্ছিলাম, হুট করেই 3 জন এলো। নীল বলল, কিচেন নাকি এখন ওদের দখলে, তুমি নাকি বিরিয়ানি রেঁধে ওদের খাওয়াবে আর তারা নাকি তোমাকে রান্নায় সাহায্য করবে। দেখো কোথা থেকে কাপড় জোগাড় করে 3 জনে মাথায় বেঁধেছে। মেঘ 3 জনের দিকে তাকালো। রোহিণী যা বলেছে তাই 3 জনেরই মাথায় কাপড় বাঁধা। তখন মেঘ বলল, তা নীলবাবু, তোমাদের এই বুদ্ধি কে দিল? তখন নীল বলল, আমি দেখেছি অনুষ্ঠানে যারা রান্না করে তারা মাথায় কাপড় বাঁধে, তাই আমরাও বেঁধেছি। আচ্ছা যাও রান্নাঘরে, আমি আসছি। 3 জনে মিলে চলে গেল, তা দেখে সকলে হাসল। তখন রোহিণী বলল, মেঘ ভাবি, আমি জানি সব, কিন্তু বাচ্চারা খুব করে চেয়েছে আর আবদার করেছে, তাই করতেই হবে। তাছাড়া তেল কম দিব, নীলিও খাবে, সব দেখেই রান্না করব, চিন্তা করবেন না। তখন দিলরুবা খানম বলল, বাচ্চারা আবদার করেছে তখন তখন তো রাখতেই হবে। মেঘ, তুমি তোমার মতো করো, আসলে দুপুরে সবাই ভারী খাবার খেয়েছে, তাই রোহিণী বারণ করেছিল। আমি জানি সেটা নীল বলেছে, সমস্যা নেই, আমি সব দেখেই রান্না করব। মেঘ রান্না করতে চলে গেল। ধূসর ফ্রেশ হয়ে সব শুনল। এরপর 2 বোন আর ভাইয়ের সাথে আড্ডা দিতে লাগল। কত বছর পর 4 ভাইবোন আবার একসাথে। ওরা হাসছে কিছু বলে, মেঘ রান্নার ফাঁকে ফাঁকে ওদের হাসি খুশি পরিবার দেখল। কিন্তু তার বাচ্চা বাহিনী সাহায্য করছে কম, মাখাচ্ছে বেশি, তাই ওদেরকে বাইরে পাঠিয়ে দিল। রোহিণী ওদের 3 জনকে ফ্রেশ করিয়ে দিল। এখন সবাই ড্রয়িং রুমে বসল। মেঘের রান্না শেষ, তাই ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামল। তখনই ধূসরদের কলিং বেল বেজে উঠল। দিলরুবা খানম বলল,
এই অসময় আবার কে এলো? সবাই তো আজ বাড়িতেই। রোহিণী গিয়ে দরজা খুলে দিল। আর খুলে ওর ফুপি শাশুড়ি শিরিনকে দেখতে পেল। এর আগে একটা পর্বে লেখা হয়েছিল ধূসরের কাকা বা ফুপি নেই, ওখানে মিস্টেক হয়েছিল। ওর ফুপি শিরিন তো ছিলই, বিয়ের সময় একটা সমস্যার আসতে পারেনি। রোহিণী বলল, আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছেন? ওয়ালাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বোনকে দেখে এহসান খান এগিয়ে এসে বলল, কিরে, কোনো খবর না দিয়েই চলে এলি? তা হাবিব কোথায়, তোর ছেলে মেয়ে কোথায়? আর বলো না ভাইয়া, তুমি তখন ফোন দিয়ে নীলাশার কথা বললে, তখন আর থাকতে পারলাম না, তাই চলে এলাম। হাবিব এসেছে, কাল ওর একটা কেস করতে উঠবে, তাই ক্লায়েন্টের সাথে দেখা করতে গেছে, চলে আসবে 1 ঘন্টার মধ্যে। আর তোমার ভাগিনা ভাগ্নি পড়ালেখা নিয়ে ব্যস্ত। তখন ধূসর বলল, ও নীলাশাই বুঝি সব তোমার, আমি কেউ না? আমার বিয়েতে আসলে না কেন তুমি? আরে বোকা ছেলে, তোর বউকে তো আগেই দেখেছি, তাছাড়া আমি আসতে চেয়েছিলাম কিন্তু সমস্যার জন্য আসতে পারিনি। তা আমার নীলাশা আর তোর বউ কোথায়? মেঘ এগিয়ে এসে সালাম দিল। উনি সালামের উত্তর নিয়ে ওর পাশে কাটিয়ে চলে গেল নীলাশার কাছে। মেঘ বুঝতে পারলেও কিছু বলল না। শিরিন গিয়ে নীলাশাকে জড়িয়ে ধরে কতক্ষণ কথা বলল। নীলাশাও ফুপির সাথে কথা বলতে লাগল। উনি নীলের ব্যাপারেও জানেন। অতঃপর সবাইকে খাওয়ার ডাকা হল। তখন নীল বলল, আম্মু আজ তুমি খাইয়ে দাও। তখন শিরিন খান বলল, তোমার মা তো অসুস্থ, এসো দাদু ভাই, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তখন নীলি বলল, ও আম্মু মেঘকে বলেছে আমাকে নাও, ও আমাকে মা বলে মেঘকে আম্মু বলে। কেন, মেঘ কি ওর মা নাকি যে ওকে আম্মু বলতে হবে? এই কথা শুনে মেঘ থমকে গেল। ও সবেই নীলের জন্য খাবার বাড়তে নিয়েছিল, শিরিনের কথা শুনে ওর আপনা আপনি হাত থেমে গেল। সবাই মেঘের দিকে তাকাল। মেঘের চোখটা ছলছল করে উঠল, কিন্তু নিজেকে সামলিয়ে নিল। তখন ধূসর বলল, না, মেঘ নীলের মা নয়, কিন্তু মায়ের থেকে বেশি কিছু। প্রথমত শুধু জন্ম দিলেই মা হয় না। তুমি বোধহয় জানো না, নীলের সকল দায়িত্ব মেঘই পালন করেছে, এমনকি আজ পর্যন্ত নীলের সবকিছু মেঘ দেখে। তাছাড়া প্রথমে তো মেঘ আর আব্বা নীলাকে বাঁচিয়েছে, এমনকি নীলার সমস্ত দেখাশোনা ওনারা করত। নীলার অ্যাক্সিডেন্টের পর নীল আর নীলাশার দুজনেই দায়িত্ব মেঘ কাঁধে তুলে নিয়েছিল। তুমি তাকে এভাবে কি করে বলতে পারো ফুপি? সব শুনে শিরিন খান আমতা আমতা করে বলল, আসলে আমি ওভাবে মিন করতে চাইনি, ওটা মুখ ফসকে বেরিয়ে গেছে। তখন এহসান খান বলল, তোর তো আগে থেকেই অনেক কিছু মুখ ফসকে বেরিয়ে যায়, এখন কোনো কথা না, চুপ করে খা। তখন নীল মেঘের হাত ধরে বলল, কি হলো আম্মু, খাইয়ে দেবে না? মেঘ শুধু বলল, হুম। মেঘ নীলের জন্য খাবার বেড়ে ওকে খাইয়ে দিতে লাগল। চুপচাপ মেঘ খাবার টেবিলে একটা কথাও বলেনি। খাওয়া শেষ, বাচ্চারা সবাই চলে গেছে ওপরে। হুট করে শিরিন খান বলল, বিরিয়ানিটা কে রেঁধেছে, অনেক মজা হয়েছে। তখন দিলরুবা খানম বলল, ওটা মেঘ রেঁধেছে, বাচ্চারা বায়না করছিল তাই। ও আচ্ছা, যাক, রান্না বান্নাটা ভালো করে। তখন ধূসর বলল, শুধু রান্না বান্না না, আমার বউ সব দিক দিয়েই অলরাউন্ডার, তার সব যোগ্যতায় আছে। ভুল বললি, তোর বউয়ের যে গায়ের রং তা এইরকম আমাদের পরিবারের না, আমার বংশের কারো ছিল না, সেই হিসেবে তোর বউয়ের কোনো যোগ্যতা নেই তোর বউ হওয়ার। কথাটা শুনে মেঘের মুখ শক্ত হয়ে গেল। কেউ কিছু বলবে তার আগে মেঘই বলল, আপনাকে দেখে অবাক হলাম, আপনার মতো শিক্ষিত মানুষও আজকাল গায়ের রং দিয়ে মানুষকে বিচার করছে। প্রথমত, কেউ নিজ ইচ্ছেতে নিজ আকৃতি বা গায়ের রং চয়েজ করে পৃথিবীতে আসে না। আল্লাহ তাআলা খুব যত্ন করে তার ইচ্ছা অনুযায়ী তার বান্দাদের গঠন করে। আপনি যেভাবে বলছেন সেটা রবের সৃষ্টিকে অবমাননা বলে।
তাছাড়া মানুষ যোগ্যতা অর্জন করে তার গুণ দিয়ে, গায়ের রং দিয়ে নয়। তাছাড়া আমি জানি প্রথম থেকেই আপনার আমার গায়ের রং নিয়ে আমাকে পছন্দ নয়। তার মানে এই না আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন করবেন। সবথেকে বড় কথা, ধূসর আর আমার বন্ধন এবং সম্পর্ক আল্লাহ প্রদত্ত। আমি যদি এর থেকে আরও কালো হতাম তবুও তিনি আমার জীবন সঙ্গীই হতো। আজকাল সময় দুজন স্বামী স্ত্রীর যদি কেউ একজন কালো থাকে তাহলে লোকে সমালোচনা করে এই কালো মেয়ে বা ছেলের ওর বউ বা জামাই হওয়ার যোগ্য নয়, তবুও কি দেখে বিয়ে করল। কিন্তু সবথেকে বড় ফ্যাক্ট তো এটাই, তারা দুজন দুজনের যোগ্য দেখেই আল্লাহ তাআলা তাদের একে অপরের তকদিরে একে অপরকে রেখেছেন। আল্লাহর বানানো তারাই পারফেক্ট ম্যাচ। সবথেকে বড় কথা, বিয়ের প্রপোজালটা আপনার ভাই এবং ভাইয়ের ছেলে দিয়েছিল, আমি বা আমার আব্বা নয়। যদিও কিছু বলতে চাইছিলাম না কারণ আপনি আমার গুরুজন, কিন্তু এমনভাবে কথা বললেন যে না বলে থাকতে পারলাম না। কষ্ট পেলে দুঃখিত, কিন্তু আমার যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুললে সেটা আমার পছন্দ নয়। অপমানে শিরিন খানের মুখ থমথমে হয়ে গেল। বাকি সবার মুখে তৃপ্তির হাসি, কারণ এই বাড়ির সকলেই মেঘকে খুব ভালোবাসে এবং স্নেহ করে। মেঘ খেতে বসতে যাচ্ছিল, ওনার কথা শুনে আর লম্বা স্পিচ দিয়ে খাওয়ার ইচ্ছা হলো না, ও ওপরে যেতে নিল। তখন কেউ বলল, এই তুমি ইয়ং ব্যারিস্টার কমেঘ না? কথাটা শুনে সবাই ড্রয়িং রুমের দিকে তাকালো। সেখানে শিরিন খানের হাজবেন্ড হাবিবুর রহমান দাঁড়িয়ে। মেঘ বলল, আসসালামু আলাইকুম। জি আমি সে। ওয়ালাইকুমুস সালাম। তা তুমি এখানে? ওহো, আমি তো ভুলেই গেছি তুমি ধূসরের বউ। যাই হোক, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি ভালো। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, অনেক দিনের ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করার। কি যে বলেন, আমি ততটাও ইম্পর্টেন্ট কেউ না। তা বললে হয় নাকি? আজ পর্যন্ত কতগুলো বড় কেস হ্যান্ডেল করেছ, এমনকি কোনো কেস হারোনি পর্যন্ত। তা আপনি আমাকে চিনলেন কিভাবে? আমার এক লয়ার বন্ধুকে তুমি হারিয়েছিলে, আমিও সেদিন সেখানে ছিলাম, ওখান থেকে দেখেছি। তবে তোমাকে সেই ধূসরের বিয়েতে দেখেছিলাম, তাই সেদিন মনে করতে পারিনি। আজ সব ক্লিয়ার। ওহ আচ্ছা। কাল কিন্তু শেফালি খান আর কাদেরের কেসটার নিয়ে তোমার সাথেই আমার ফাইট। মেঘ হেসে বলল, সেটা আমি জানি, তবে আপনি ধূসরের ফুপা হবেন এটা বুঝিনি। কারণ আমাদের দেখা হয়েছিল একবার বিয়েতে, তাই মনে ছিল না আপনার চেহারা। কাল প্রথম হারার জন্য তৈরি থেকো। এ কথা শুনে মেঘের কেন জানি হাসি পেল। সে একটু হাসল, তা দেখে ধূসরের মুখে হাসি ফুটে উঠল। মেঘ কিছু বলার আগে ধূসর বলল, কাসফিয়া আয়মান মেঘ আজ পর্যন্ত কোনো কেস হারেনি, কেন জানেন ফুপা? কারণ তার সত্যতার এবং নিজ যোগ্যতার জন্য। আমি জানি না শেফালি খান এবং আব্দুল কাদের কি বলেছে আপনাকে, তবে মিথ্যা যত বড়ই হোক না কেন, একটু সত্যই বড় মিথ্যাকে ধ্বংস করতে সম্ভব। ধূসরের কথা শুনে মেঘ মুচকি হাসল আর বলল, সবথেকে বড় কথা কি জানেন? সামনের মানুষটাকে ওপর থেকে জাজ করতে হয় না, এমনকি ফুটবল ভাবা একেবারেই উচিত নয়। কোর্ট এমন একটা জায়গা, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তখন হাবিবুর রহমান বলল, তার মানে বলছো তুমি জিতবে? ইনশাআল্লাহ। তাছাড়া কাশফিয়া আয়মান মেঘ কখনো মিথ্যে কেস নেয় না এবং লড়ে না। আপনি বোধহয় জানেন না, তাদের বিরুদ্ধে কেসটাই আমি করেছি। এরেস্ট ওয়ারেন্ট আমি বের করেছি, আমার জন্যই তারা আজ জেলে। যাই হোক, কালকের জন্য শুভকামনা রইল আপনার জন্য। বলেই মেঘ উপরে চলে গেল। এদিকে হাবিবুর রহমান চিন্তায় পড়ে গেল, তার মানে কি সে মিথ্যে কেস হাতে নিয়েছে? কিন্তু সে তো বিজনেসম্যান আব্দুল কাদেরকে চেনে, এতদিন পর্যন্ত কোনো খারাপ রেকর্ড দেখেনি। কিন্তু সে তো বলল কেউ মিথ্যা জালে ওনাকে ফাঁসিয়েছে এবং উনার স্ত্রীকেও। নাম তো মেঘ বলেছিল, তবে বুঝতে পারেনি এই মেঘই সেই মেঘ। তখন ধূসর বলল, ডিয়ার ফুপি, এটা হলো আমার বউয়ের যোগ্যতা, যা সামনের জনকে তার সম্পর্কে ভাবার জন্য ফোর্স করে।
বাবা তোমার বোনকে বলে দিও আমার বউয়ের সম্পর্কে যদি কিছু বলে তাহলে ভালো কিছু বলতে, না হলে কিছুই বলতে হবে না। আমার বউ যেমনই হোক সে আমার খুব কাছের এবং খুব শখের। তাকে কিছু বললে পরে আমি কিন্তু বসে থাকব না, বুঝেছ? আর মা তোমার বৌমার জন্য খাবার বারো, বউটা আমার না খেয়েই চলে গেল। ধূসরের শেষের কথা শুনে সকলে হাসল। দিলরুবা খানম হেসে মেঘের জন্য খাবার বেড়ে দিলেন। ধূসর খুশি মনে বউয়ের জন্য খাবার নিয়ে গেল। ও যেতেই এহসান খান বলল, শিরিন ধূসর যা বলল শুনলি তো, এরপর থেকে কিন্তু আমিও চুপ থাকব না। মেঘ আমার বাড়ির বউ, আমাদের সম্মান তার অসম্মান করা মানে আমাদের অসম্মান করা। তাই সাবধান। আর হ্যাঁ, আমার ছেলের চয়েজ তোর থেকে হাজার গুণ ভালো আছে। আশরাফের কথা ভুলিনি এখনো, বরং তার জন্য আমাদের কি কি পোহাতে হয়েছে তার ধারণা নেই। শেষ পর্যন্ত মেঘ সব সামলে নিয়েছে। আর হাবিব, সরি এত সিন ক্রিয়েট করার জন্য, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। শিরিন খান রেগে চলে গেল। পেছনে হাবিবুর রহমানও গেল। এদিকে আমাদের ধূসর মশাই এসে দেখল তার বউ বিছানা ঠিক করছে শোয়ার জন্য। তা দেখে ধূসর বলল, বিবি সাহেবা খেয়ে নিন, আপনার জামাই আপনার জন্য খাবার এনেছে। না, আমিই খাইয়ে দেব। কি জানি হাত দিয়ে নাও খেতে পারে। মেঘ হেসে বলল, আমি জানতাম আপনি খাবার নিয়ে আসবেন, তবে আমি নিজেই খেতে পারব। আমার বউকে আমি খাওয়াবো, তাতে তোমার কি? মেঘ হাসল আর বলল, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খাইয়ে দিন, আমি ঘুমাবো, কাল বেশ ধকলের কাজ আছে। ধূসর হাত ধুয়ে মেঘকে খাইয়ে দিল। মেঘ খাবার কম খেয়ে ধূসরকে বেশি দেখল। খাওয়া শেষ করে বলল, আপনি এত ভালো কেন ধূসর? কারণ আমার বউটা অনেক ভালো, অনেক সুইট আর কিউট। অমনি বউয়ের প্রশংসা করা শুরু হয়ে গেল। আরে আমি তো বউয়ের প্রশংসা না, সুন্নত পালন করছি। তাই বুঝি? তাই। আচ্ছা বাদ দাও, তখনকার জন্য সরি ফুপি, আসলে ওই রকমই। মন খারাপ করে থেকো না। নিজেকে একদমই ছোট ভাববে না। নিজেকে ছোট ভাবলে কি তখন ওগুলো বলতাম। তাছাড়া ছোটবেলায় আমার আব্বা আমাকে একটা কথা বুঝিয়েছিল, সেটা মানার পর থেকে এই আমিকে কেউ কষ্ট দিতে পারেনি, কারণ নিজেকে আমি কষ্ট পেতেই দিইনি। কি বলেছিল আব্বা? মেঘ হেসে বলল, অন্যের কথায় নিজেকে কোণঠাসা করো না মেয়ে, না হলে দিনকে দিন এরা তোমাকে পেয়ে বসবে আর মিষ্টি মুখের কথার জালে তোমাকে যত্ন করে মৃত্যুর দিকে ঠেলে দিবে। তোমার আব্বার আর তোমার নিজের জন্যই তুমি এমন ব্যক্তিত্বের মানুষ হয়েছে। এখন ঘুমিয়ে পড়। ধূসর একটু মাথায় হাত বুলিয়ে দিবেন। মেঘ আর ধূসর শুয়ে পড়ল। ধূসর আলতো করে মেঘের মাথায় হাত বুলিয়ে দিল। হুট করে মেঘের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মেঘ আর ধূসর ঘুমিয়ে পড়ল। অতঃপর সকাল হতেই মেঘ রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। মেঘ ধূসরকে বলেছে পরে নীলিকে নিয়ে আসতে, আর কাউকে করতে যেতে মানা করেছে। এদিকে হাবিবুর রহমানও বেরিয়েছে। অতঃপর কোর্টে সবার আগে আব্দুল কাদের ও শেফালি খানের কেস উঠবে। মেঘ আর হাবিবুর রহমান নিজেদের কাজ শুরু করল। হাবিবুর রহমান বললেন, তো মহামান্য আদালত, আমি প্রথমেই বলে নিতে চাই, আমার ক্লায়েন্টদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। তখন মেঘ অবজেকশন দিয়ে বলল, ও রিয়ালি মিস্টার হাবিব, আচ্ছা ধরুন আমি মেনে নিলাম তাদের ফাঁসানো হয়েছে, তবে এটা বলুন তাদের দুই জায়গায় থেকে দুই সময়ে কেন অ্যারেস্ট করা হয়েছে আর দুজনকেই আলাদা আলাদা কেসে কেন? মহামান্য আদালত, আমি তাদেরকে কিছু প্রশ্ন করতে চাই, আমি কি ওনাদেরকে কিছু প্রশ্ন করতে পারি? কোর্ট অনুমতি দিল। মেঘ ওনাদের সামনে গিয়ে বলল, তো মিসেস শেফালি খান, আপনি বলুন তো কোনো অভিযোগে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে? শেফালি খান আমতা আমতা করে বলল, আমি জানি না, আমাকে তো একজন গুলি করেছিল, আমি হাসপাতালে ছিলাম, তখন হুট করে পুলিশ আমাকে ধরে।
মিথ্যা বলা কেউ আপনার থেকে শিখুক। যাই হোক, আমি বলছি কেন আপনাকে এরেস্ট করা হয়েছিল। আপনাকে এরেস্ট করা হয়েছিল মিস্টার ধূসর অ্যাসান শুভ্র এর স্ত্রীকে কিডন্যাপ করতে চাওয়ায় অপরাধে, এবং গুলিটা কেউ না নিজেকে রক্ষা করতে সেই করেছিল। না, আমি এরকম কিছুই করিনি। তাছাড়া প্রমাণ কোথায়? আমি তাকে কিডন্যাপ করতে চেয়েছিলাম। কোর্ট প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না, এটুকু আইন আমিও জানি। আই নো, তবে মহামান্য আদালতের প্রমাণ আমি একটু পড়ে দিচ্ছি। তার আগে আমি কিছু প্রশ্ন আব্দুল কাদেরকে করে নিই। তো আব্দুল কাদের, আপনি তো জানেন আপনাকে কেন এরেস্ট করা হয়েছে? তখন আব্দুল কাদের বলল, আমিও জানি না, আমি অফিসে ছিলাম, এমন সময় পুলিশ গিয়ে গ্রেফতার করল। মেঘের খুব হাসি পেলেও কিন্তু মেঘ হাসল না। সে বলল, আজব মানুষ, আপনাদের দুজনকে কেউ ফাঁসিয়ে দিল, কি অভিযোগে ফাঁসিয়ে দিল সেটাই জানেন না? বাহ। তখন হাবিবুর রহমান অবজেকশন দিয়ে বলল, মহামান্য আদালত, আমার সহযোগী এবার একটু বেশিই সিন ক্রিয়েট করছেন বলে আমার মনে হয়। দুঃখিত মিস্টার হাবিব, আমার কথা এখনো শেষ হয়নি। আমার সহযোগী মিস্টার হাবিব যদি আরেকটু ধৈর্য ধরেন তো আমি আমার কার্যক্রম খুব তাড়াতাড়ি শেষ করতে পারব। প্লিজ মহামান্য আদালত, আমাকে আরেকটু সময় দেওয়া হোক। কোর্ট অনুমতি দিল। মেঘ বলল, ধন্যবাদ মহামান্য আদালত। তো আব্দুল কাদের, আপনার ওপর অভিযোগ হলো এই আপনি একজন অবৈধ ব্যবসায়ী যে বিভিন্ন ধরনের অবৈধ কাজ করে থাকেন, যেমন নারী পাচার, অবৈধ ওষুধ উৎপাদন। এমনকি কিছু মাস আগে রোকনুজ্জামান এর সাথে আরেকজন মেন কালপ্রিটকে দেখা গিয়েছিল, সেটা আপনার, এবং আপনিই সেই মেন কালপ্রিট, দেশের শত্রু। অবজেকশন মহামান্য আদালত, আমার সহযোগী এভাবে ভিত্তিহীন কোনো অভিযোগ আমার ক্লায়েন্টের ওপর আনতে পারেন না। তিনি বেশ নামকরা বিজনেসম্যান, সে এসব করতে পারে না। হাবিবুর রহমানের কথায় মেঘ বলল, মানুষ কি পারে আর পারে না সেটা কেউ বাইরে থেকে ধারণা করতে পারে না। মহামান্য আদালত, আমি এখন আমার প্রমাণ পেশ করতে চাই, যে প্রমাণ দেখলে শেফালি খান ও আব্দুল কাদের কি কি করতে পারে সব প্রমাণ হয়ে যাবে। আমাকে অনুমতি দেওয়া হোক। কোর্ট অনুমতি দিল। মেঘ প্রথমে শেফালি খানের বাড়িতে করা রেকর্ডিং দেখালো, তারপর ওটার সাথে রোকনুজ্জামানের রেকর্ডিং মিলিয়ে দেখালো যে দুজন ব্যক্তি একজনই। তারপর মেঘ ক্যাফেতে তোলা কালকের ভিডিও দেখালো, যেখানে মেঘের সাথে কি কি করেছে সব দেখা গেল। এমনকি শেফালি খান কি কি বলেছে সব যারা ভিডিও দেখল তারা সবাই শেফালি খানের দিকে ঘৃণার দৃষ্টি ছুড়ল, এমনকি আব্দুল কাদের নিজেও। তাছাড়া ওখানে আব্দুল খান কি কি করে সব বলা আছে, তাই সব প্রমাণ হয়ে গেল। হাবিবুর রহমান অবাক হয়ে গেল আর মেঘের দিকে তাকিয়ে রইল। আদালত তাদের যোগ্য শাস্তি ঘোষণা করল। হাবিবুর রহমান চলে গেলেন কোর্ট থেকে লজ্জায়, ওনার আর আজ কেস নেই। এরপর আসলো আকাশের কেস। আকাশের লয়ার অন্য একজন। মেঘ নিজের বুদ্ধি খাটিয়ে নীলিকে নিয়ে এলো ধূসর, আর নীলি ঠিক সময় পৌঁছে গেছিল। আকাশ তো নীলিকে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিল। অতঃপর মেঘ আকাশকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করল। নীলকে নিয়ে মেঘের ওপর করা কেসটা সম্পূর্ণ ভিত্তিহীন, তাই ওর কেস ওঠার আগেই কোর্ট সমাপ্ত করে দিয়েছে। আপাতত মেঘ, ধূসর আর নীলি বাড়ি ফিরল। বাড়ি আজ উৎসব মুখর পরিবেশ, একসাথে এতগুলো জয়, তাই এহসান খান বললেন স্পেশাল কিছু করতে। আজ মেঘের বাপের বাড়ি দাওয়াত করা হয়েছে, এমনকি মেঘের বান্ধবী এবং তাদের হাজবেন্ডদের সবাই হাজির। কিন্তু শিরিন খান আর হাবিবুর রহমান লজ্জায় আজই চলে গেছে, কেউ বাধাও দেয়নি। মেঘ বাড়ি ঢুকেই সবাইকে দেখে চমকে উঠল। ওরা ফ্রেশ নিচে আসলো, সবার সাথে কথা হচ্ছে। হুট করে মায়মুনা চৌধুরীর ফোন বেজে উঠল। উনি একটু দূরে সরে এসে কথা বলে যা শুনল তার শুনে ওনার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। উনি মেঘের দিকে তাকালো। মেঘ হীরদের আর নীলির সাথে কথা বলছে, কি নিয়ে যেন হাসছে। উনি আস্তে আস্তে গিয়ে মেঘের সামনে দাঁড়ালো, তা দেখে সবাই একটু অবাক হয়ে গেল বটে। মেঘ হাসি মুখেই ওনার সামনে দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? উনি কিছু না বলেই হুট করে মেঘকে জড়িয়ে ধরে কেঁদে উঠল।
সবাই তো অবাক হলই, সাথে মেঘও। মেঘ বলল, কি হয়েছে মা, কাঁদছেন কেন? ডক্টর সোহেলি যা বলল তা কি সত্যি? এটা শুনে মেঘ থমকে গেল। মেঘ নিজেকে সামলিয়ে বলল, আগে সবসময় কি ভাবতাম জানেন, আমার দুঃখ ফুরানোর আগেই বোধহয় আমি ফুরিয়ে যাব। কঠিন বাস্তবতার চারপাশে আমি এক ক্ষণিকের প্রহরী হয়তো বা, তবে আশা আছে একটা, এখনো কিছু শেষ হয়নি। তবে শেষ এসে গেছে জানি, তবুও চাই না সে শেষের হাতছানি। চলবে।